আজকে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্লাইড কি দেখা যাচ্ছে? মানে স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখেন। আচ্ছা। সো আজকে আমরা হচ্ছে ডাটা সায়েন্স হচ্ছে এআই দিয়ে কীভাবে অ্যানালাইসিস করে সেই জিনিসটা নিয়ে কথা বলবো। সো ডাটা সায়েন্স হচ্ছে একটু যেখানে হচ্ছে আমরা বিজনেস ইনসাইটগুলো বের করে থাকি আমাদের ডাটা থেকে। লাইক হচ্ছে মেইনলি এটা হচ্ছে ডাটার প্যাটার্ন থেকে আমরা যেন সাজেশন দিতে পারি যে আমার বিজনেসের জন্য কি পরিমাণ হচ্ছে, লাইক হচ্ছে আমরা যদি রেভিনিউর কথা চিন্তা করি বা কোনো কিছু কিভাবে ইম্প্যাক্ট করবে, ডাটা থেকে যে ডিসিশনগুলো নেওয়া যায় সেটা নিয়ে কথা বললেই আসলে ডাটা সায়েন্স নিয়ে কথা বলতে হয়। সো এখানে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে ডাটা সায়েন্সটাকে আমাদেরকে হচ্ছে মেইনলি ডাটা অ্যানালাইসিস আর ভিজুয়ালাইজেশনে হেল্প করে। আমরা আসলে যে কোনো এআই টুল ইউজ করে আসলে এই জিনিসটা করতে পারি কিভাবে হচ্ছে ডাটাটাকে আরো স্মুথলি, যে আগে হচ্ছে আমরা যেই যেই হচ্ছে অ্যানালাইসিসগুলো ম্যানুয়ালি করতাম, যেহেতু আমাদের তখন কোনো এআই সাপোর্ট ছিল না। তো সেক্ষেত্রে হয়তো কি আমরা আসলে ডাটাটাকে বুঝে বিভিন্ন ম্যাট্রিক্স ধরে ধরে হচ্ছে আগাইতে হইতো। বাট এখন অনেক সুবিধা হয়েছে। আপনি এই যেমন আমি আমি যদি বলি এখানে জেমিনিকে, এখানে আপনি পুরো নোটবুকটা আপলোড করে দিলে ও আপনার নোটবুক থেকে হচ্ছে ডাটার প্যাটার্ন বের করে হচ্ছে অলরেডি যে প্রি প্রসেসিং স্টেপগুলো আছে, যেমন হচ্ছে ডাটাটাকে কিভাবে ক্লিন করতে হবে, ডাটাটার যে বেসিক এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমি খুব সহজে ওর থেকে ইনসাইটগুলো বের করে নিতে পারবো বা ডাটার প্যাটার্নগুলো বের করে আনতে পারবো। সো আমরা হচ্ছে এটাই দেখবো আসলে কিভাবে এই জিনিসগুলো করে। এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসের যে পার্টটা আছে, মানে এই জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে আইডিয়া নিব। তারপর হচ্ছে ডাটা ক্লিনিং, ট্রান্সফরমেশন, এগুলো নিয়ে কথা বলবো। সো শুরুতেই আসলে অ্যানালাইজিং লার্জ ডাটা সেটটা চ্যালেঞ্জ হইতে পারে। মানে আমরা যারা ছোট ডাটা নিয়ে কাজ করি তারা হয়তো আমরা হয়তো যখন প্রোডাকশনে কাজ করি তখন আমরা কি করি, আমাদের যে ডাটাটা দেওয়া হয় আমরা কখনোই ফুল ডাটার উপর কাজ করি না, আমরা ডাটাকে কিছু সাবসেটে ভাগ করি। সাবসেটে ভাগ করে ওই সাবসেট অফ ডাটার উপর হচ্ছে আমাদের হচ্ছে যে মডেলগুলো আছে ট্রেন করি আমরা। মানে একটা খুব সহজ একটা পাইপলাইন বলি। আমাদের যখন একটা ডাটা দেওয়া হয়, ডাটার খুব ছোট্ট একটা পাইপলাইন দিয়ে আমরা বিভিন্ন প্রি প্রসেসিং করে মডেল বানিয়ে ফেলি ফার্স্ট, একদম খুব ফার্স্ট ইটারেশনের মাধ্যমে এটা করে ফেলি। কারণ হচ্ছে আমরা যদি প্রথম ইটারেশনে যদি স্লো হই তাহলে আমাদের কিন্তু ডেভেলপমেন্টটা স্লো হয়ে যাবে। আমরা খুব ফাস্ট একটা একটা সলিউশন আসার ট্রাই করি ছোট একটা সাবসেট ডাটা দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা যে ওভারফিটিং যে টার্মটা আছে সেটা, আমাদের মডেল যদি ওভারফিট করে আমার কোনো সমস্যা নাই সেক্ষেত্রে, কারণ আমার ডাটা সেটটাই ছোট। ঠিক আছে, আমার ডাটা সেট যদি ছোট হয় তখন মডেল কি হয়, মডেল হচ্ছে আমার ডাটার মধ্যে যে প্যাটার্নগুলো আছে সে খুব সহজেই বুঝে ফেলতে পারে। বাট এটার সুবিধাটা হচ্ছে কি, আমি ডাটার যে বেসিক প্যাটার্নটা আছে, ডাটার যে ক্লিনিংটা আছে, সেই সবগুলো স্টেপ কিন্তু আমি এই ফার্স্ট ইটারেশনেই হচ্ছে ডিফাইন করে ফেলতে পারি। সো এটা হচ্ছে আমরা ডাটা সেটটাকে খুব আমরা হচ্ছে বড় ডাটা সেট অ্যানালাইসিস না করে আমরা আমরা ট্রাই করবো যে ছোট একটা সাবসেট নিতে। ওই সাবসেটটার মধ্যে আমি আমার পাইপলাইন, আমার ডাটা ক্লিনিং, ডাটা প্রি প্রসেসিংয়ের যে পাইপলাইনগুলো, তারপর হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং, এই সব কিছু আমরা করব। তারপরে আমরা একটা মডেল বিল্ডিং করে মডেলটা আমরা আমরা ট্রাই করবো যেন ওভারফিট করে। এটা একটা ফার্স্ট শর্ত। ছোট ডাটা সেটের ক্ষেত্রে ওভারফিট করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার মনে করেন আপনার ডাটা সেটে আসেই স্যাম্পল কম, এখন যদি এগুলাই ভালো করে প্রেডিক্ট না করতে পারে তার মানে কি আপনার মডেল হচ্ছে আন্ডারফিট করছে তার মানে। তো আমরা এক্ষেত্রে ছোট ডাটা সেট হলে, একদম ছোট ডাটা সেট হলে ওভারফিটিং ক্যান বি আ গুড থিং। ঠিক আছে, বাট যখন আমরা ওই ফার্স্ট মডেলটাকে পরে আসলে কি করব, রিপ্লেস করে বড় ডাটা দিয়ে আবার ট্রেন করব, তখন আবার আমাদের প্ল্যান থাকবে যে এখন যাতে এটা ওভারফিট
না করে, কারণ এখন আমি আসলে গুড অ্যামাউন্ট অফ এক্সাম্পলস বা ট্রেনিং ডাটা দিয়ে আমি আসলে মডেলটাকে শিখাচ্ছি। সো এখন যদি আমার মডেল ওভারফিট করে তাহলে একটা সমস্যা আছে ডেফিনেটলি। একটা তাহলে আমার এটা প্রোডাকশনে ভালো কাজ করবে না, কারণ সে হচ্ছে ওই বড় ডাটাতে ওভারফিট হয়ে গেছে। ঠিক আছে। সো আমাদের এই জিনিসগুলা, যে আমাদের এই কুইকলি সাবসেট অফ ডাটা দিয়ে যে পাইপলাইনটা বিল্ড করতে হবে, এই জিনিসটা আমরা চাইলে, আগে তো আমরা ম্যানুয়ালি করতাম, এখন আমরা চাইলে এআই এর মাধ্যমে করতে পারি। সো আমরা আগে যে ক্লিনিং ট্রান্সফর্মিং করতাম, এগুলো এখন অটোমেটিক্যালি আসলে করতে পারি এআই দিয়ে। কারণ হচ্ছে এই অটোমেটিক্যালি আমাকে বলবে যে কোন টুল ইউজ করতে হবে, কি কি করতে হবে, কিভাবে হচ্ছে এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশন নিতে হবে, ডাইমেনশন রিডিউস করতে হবে, ক্লিনিং করতে হবে, বা আমার ডাটাতে ডুপ্লিকেট আছে কিনা, ঠিক আছে, তারপর কোন কোন ফিচার্সের মধ্যে কোরিলেশন আছে, এই যে যত টার্মসগুলো বলতেছি, এই সবগুলা আপনি যদি মনে করেন এক্সপার্টও না হন, তাও আপনি কিন্তু এআই দিয়ে এই জিনিসগুলো করে ফেলতে পারবেন। আর যেটা মনে করেন আগে ভালো ভালো ইঞ্জিনিয়াররা অনেক সময় ধরে করতো, সেই সেই কাজটা এখন কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারতেছি। তারপরে জেনারেটিং চার্টস অ্যান্ড ড্যাশবোর্ড উইথ মিনিমাল কোডিং, এখন আমরা খুব মিনিমাল কোডিংয়ের মাধ্যমেই বিভিন্ন চার্টস বানাতে পারি, যে চার্টগুলো আমাদেরকে হয়তো অ্যানালাইসিস করতে হেল্প করতে পারে, যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে বা হচ্ছে ডাটা ডাটা অ্যানালাইসিসের জন্য আসলে খুব ইম্পর্টেন্ট, যে কোন ফিচারটাকে আহ, বেশি হচ্ছে ইম্প্যাক্ট ফালায়। বিভিন্ন অ্যালগোরিদম আছে, পিসিএ আছে। সো আপনারা আসলে ওগুলা যদি ইন ডিটেলস নাও জানেন, আপনি এর মাধ্যমে কিন্তু খুব সহজেই বিভিন্ন চার্ট বানিয়ে এই জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে পারবেন। তারপর হচ্ছে এই যে বিভিন্ন প্যাটার্ন ডিটেক্ট করতে পারবেন। আর যেগুলো মনে হয় আপনি হিউম্যান আই মিস করতেছে, এই ধরনের যে প্যাটার্নগুলো আছে ডাটার মধ্যে, সেই প্যাটার্নগুলো খুব সহজেই এআই এর মাধ্যমে বের করা যাবে। সো আমরা আজকে এগুলো নিয়ে কথা বলবো। সো ফার্স্টেই একটা টার্ম আসে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। এটা হচ্ছে একটা প্রসেস, ডাটা থেকে আন্ডারস্ট্যান্ড করা, ডাটাকে আন্ডারস্ট্যান্ড করে ডাটার যে প্যাটার্নগুলো আছে, ডাটার যে স্ট্রাকচার আছে, বিভিন্ন আউটলেয়ার আছে, হ্যাঁ, এই জিনিসগুলো ঠিক করা। এটা খুবই মানে সবচেয়ে, আমি মনে করি যে একটা মেশিন লার্নিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট মডেলের বা এআই ডাটা সায়েন্স বা এআই পাইপলাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটাই হচ্ছে ডাটাটাকে প্রিপেয়ার করা। কেন, ডাটাটা প্রিপেয়ার করা হয়ে গেলে আপনি জানেন আসলে হচ্ছে আমার আমার কি সুপারভাইজড হলে এই অ্যালগোরিদম আছে, আমার আনসুপারভাইজড হলে এই অ্যালগোরিদম আছে, আর যদি সেমি সুপারভাইজড হয় আমার এই অ্যালগোরিদম আছে, আমি জানি এগুলা। বাট আমার যে ডাটাটাকে হচ্ছে মডেলকে ফিট করার আগে ওইভাবে আসলে আমাদেরকে গুছাই নিতে হবে। সো ভাইয়া আমাদের একটু জি ইন্টারাপ্ট করি ভাইয়া। আপনার জি। মেইন যে ভিডিওটা আছে, শেয়ারিং অডিওটা, ওটা আপনার মেইনটাতে দেন, মানে আপনার ফেসটা দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে, সামনে, আর কিছু লেগেছে পিছনে। ও আচ্ছা, দেখা যাচ্ছে না ভাইয়া? ওকে। আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সোয়াপ করে দেন আর কি, আপনার মেইন যে শেয়ার স্ক্রিনটা বড় করে দেন, এটা বলছি। ও আচ্ছা, আমি খেয়াল করিনি, মানে দেখা যাচ্ছিল না না আমার যে মেইন স্ক্রিনটা। মেইন স্ক্রিনটা আপনার ফেস হয়ে আছে আর কি, আর শেয়ার স্ক্রিনটা পিছনে চলে গেছে, ছোট হয়ে আছে, এটা বলছি। এখন দেখেন তো, নাকি এখনো সমস্যা? এখনো দেখা যাচ্ছে না। এখন দেখাচ্ছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। না ভাই, ঠিক আছে তো, আমাদের কাছে তো ঠিক আছে। একটু দেখেন তাহলে, কি আচ্ছা সবাই ঠিক দেখ। আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কন্টিনিউ করলাম। সো আমরা হচ্ছে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসের যে কথাগুলো বলতেছিলাম, যে ডাটার স্ট্রাকচার বোঝা, বিভিন্ন প্যাটার্ন বের করা, আউটলায়ার বের করা, সেই জিনিসগুলো কীভাবে করে, যেমন ডাটার ডিস্ট্রিবিউশনটা বুঝতে হবে, যে ডাটাটা আসলে কীরকম ইউনিফর্মাল ডিস্ট্রিবিউশন নাকি ডিস্ট্রিবিউশনগুলো আমাকে ডেফিনেটলি বুঝতে হবে। তারপর যে মিসিং ডাটা আছে কিনা, আমার হচ্ছে প্রতিটা ফিচার্স বাই ফিচার্সে আমার যে মিসিং ভ্যালুগুলো আছে কিনা, এই এই ধাপে আমরা হচ্ছে এটা দেখব। তারপরে তারপরে হচ্ছে আউটলায়ার আছে কিনা। আউটলায়ারগুলো খুবই ইম্পর্টেন্ট টু হ্যান্ডেল, ঠিক আছে। মনে করেন যে আপনার ব্যাংকের ট্রানজ্যাকশনের জন্য আপনি একটা ফ্রড ডিটেকশন বানাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজই হচ্ছে আউটলায়ারটা ডিটেক্ট করা, কারণ হচ্ছে বা ফ্রড ইয়াটুলা ইয়া করা। আউটলায়ার ডিটেকশনটা অনেক ইম্পর্টেন্ট। তারপর কোরিলেশন, যে ফিচার্সের মধ্যে, তবে যে ডাটার যে প্যাটার্নটা আছে, এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে। তারপরে আমাদের ডাটা টাইপগুলো দেখতে হবে, যে কি কি ডাটা টাইপ আছে, আমাদের সবগুলো ডাটা টাইপকে আবার নাম্বারে কনভার্ট করতে হবে, মানে অবজেক্ট আছে, অবজেক্টগুলোকে আমাকে কিন্তু নাম্বার দিয়ে কনভার্ট করতে হবে। যে এই ধরনের যে অ্যানালাইসিসগুলো আছে, যে কোন কোন ফিচারের সাথে কি করব, তারপর হচ্ছে এই এই ডিসিশনগুলো আমার কিন্তু এই ধাপে করতে হবে। তারপর ডাটা ভিজুয়ালাইজেশন, আমরা বিভিন্ন চার্ট প্লট করে দেখবো যে আসলে কি প্যাটার্নটা আছে। ডাটার কোয়ালিটিটা ডেফিনেটলি ভালো হইতে হবে, ডাটা কোয়ালিটিটাও দেখতে হবে, যে আমার যে ডাটাটা আছে। অলওয়েজ মনে রাখবেন যে আপনি যদি একটা ইমব্যালেন্স ডাটা সেট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। আর আবার অনেক ক্ষেত্রেই দেখবেন যে আমাদের ডাটা সেটটা যদি অনেক ব্যালেন্সড হয়, যেমন আমরা কিছুদিন আগে একটা প্রবলেম সলভ করছিলাম, যে ডিজিট রিকগনিশন। তো সেখানে আমরা কি করছিলাম, সেখানে আমাদের ডাটা সেটটা কিন্তু খুবই ওয়েল ব্যালেন্স ছিল।
সো আমাদের যে প্রতিটা ফিচার্স ছিল, যেমন হচ্ছে প্রতিটা যে স্যাম্পল ছিল 0 থেকে 9 পর্যন্ত, প্রতিটার জন্য কিন্তু সেম সংখ্যক হচ্ছে এক্সাম্পল ছিল। এই কারণে আমাদের মডেল কিন্তু খুব ভালো অ্যাকুরেসি পাইছিল, অ্যারাউন্ড 99%। সো আমাদের ডাটাটা যদি ইমব্যালেন্স থাকে, সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য এটা একটা ব্যাড ব্যাড থিং। সো আমাদের ডাটাটাকে ডেফিনেটলি চেক করতে হবে ডাটার কোয়ালিটি ঠিক আছে কিনা। সো আমরা এখানে কিছু লাইব্রেরি ইনস্টল করতেছি। আর আমরা এখানে খুবই একটা ইন্টারেস্টিং একটা হচ্ছে ডাটা সেট নিয়ে দেখবো। এটা হচ্ছে টাইটানিকের ডাটা সেট। এটা হয়তো আপনারা দেখছেন মনে হয়। মানে টাইটানিকের ডাটা সেট বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে খুবই ওয়েল নোন একটা ডাটা, যেটা হচ্ছে মেশিন লার্নিং শিখতে গেলে ফার্স্টেই দেখানো হয়। যে হচ্ছে এখানে হচ্ছে বেসিক্যালি এই প্রবলেমটা ছিল যে বিভিন্ন ফিচার্স দেওয়া ছিল, আর একটা প্যাসেঞ্জারের বিভিন্ন ফিচার্স দেওয়া ছিল, আর প্যাসেঞ্জারটা কি সার্ভাইভ করতে পারছে কি না সেটার ভ্যালুটা দেওয়া ছিল। 0 মানে হচ্ছে সার্ভাইভ করতে পারে নাই, আর 1 হচ্ছে সার্ভাইভ করতে পারছে। সো এটা খুবই ওয়েল নোন একটা প্রবলেম, সেটা নিয়ে আমরা একটু বেসিক কীভাবে ইডিএ গুলো করে। সো আমরা ফার্স্টেই হচ্ছে সিএসভি থেকে ইউআরএলটা লোড করে দেখতে পাচ্ছি যেখানে এই কলামগুলো আছে। সো ইডি এর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমি যেটা মনে করি যে চেক করা, যে আসলে কোনো নাল ভ্যালু আছে কিনা। সো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে 177টা আসলে নাল ভ্যালু আছে। এজ মানে 177 জনের এজ এজ নাল, তারপর হচ্ছে ক্যাবিন হচ্ছে 687 জনের নাল, আবার এমবার্ক 2 জনের। সো আপনি দেখতে পাচ্ছেন যে 687 এই নাম্বারটা কিন্তু হিউজ। 177 এটাও মোটামুটি, বাট 687টা একদম খুব বড় অ্যামাউন্ট অফ ডাটা মিসিং আছে। আর এমবার্কটের ক্ষেত্রে যেমন মাত্র 2টা। সো এখান থেকে এই জিনিসটা থেকে আমাদের আসলে একটা জিনিস বুঝতে হবে যে আমরা যদি এখানে আমাদের যে ক্যাবিনটা আছে এটা যদি মানে ক্যাবিন ভ্যারিয়েবলের মনে করেন আপনার কাছে প্রায় 800 জনের ডাটা আছে, 800 জনের মধ্যে 687 জনেরই হচ্ছে নাল ভ্যালু। তার মানে কি আমার হচ্ছে এই ফিচারটা কিন্তু তাহলে কোনো ভ্যালু অ্যাড করতেছে না, কারণ হচ্ছে আমার ম্যাক্সিমামের মানুষের জন্য আমার কাছে এটার ভ্যালুটা নাই। সো আমি চাইলেই কিন্তু তাইলে আমি অ্যানালাইসিস করে বুঝতে পারছি যে এখান থেকে আমি এটা চাইলে ড্রপ করতে পারি। বাট আবার যদি এমবার্কের কথা চিন্তা করি, 800 জনের মধ্যে সাপোজ 800 জনের মধ্যে আমার 2 জনের নাই। সো 2 জনের নাই, এটা আসলে খুব কিন্তু মানে এই কারণে কিন্তু আমি এই ভ্যারিয়েবলটাকে আমি ফালাই দিতে পারি না। সো আমাকে কি করতে হবে, আমাকে একটা স্টেপস ইউজ করতে হবে যে কিভাবে এই মিসিং ভ্যালুটাকে আমি ফিল করতে পারি। এবার এজের ক্ষেত্রেও সেম, 177 জনের নাই, এটাও কিন্তু আমার এইটার কম্পেয়ারে ক্যাবিনের কম্পেয়ারে কিন্তু এই নাম্বারটা অনেক ছোট। সো এটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে যে এটা আসলে কিভাবে ডিল করা যায়। আচ্ছা, সো আমরা এই আমাদের অলওয়েজ চেক করতে হবে যে আমাদের যে কোনো ডাটা সেট দিলে আমরা ফার্স্টে চেক করব যে এটা থেকে আমরা আসলে নাল ভ্যালু কেমন আছে। সো ওইটার উপর বেস করে বিভিন্ন ডিসিশন নিব। যেমন এখানে আমরা কি করছি, এজটাকে আমরা হচ্ছে এজটাকে আমরা জাস্ট হচ্ছে মিন দ্বারা রিপ্লেস করছি। এজকে মিন দ্বারা রিপ্লেস করাটা খুবই খুবই কিন্তু হচ্ছে একটা গুড ডিসিশন, কারণ হচ্ছে এজ হচ্ছে আমরা আমরা জাস্ট একটা গড় ভ্যালু দিয়ে যে মিসিং ভ্যালুগুলো আছে সেগুলো কি করে দিয়েছি। এখানে আরও হয়তো ভালো টেকনিক ছিল, বাট এই টেকনিকটাও আমরা ইউজ করতে পারি। মানে আমরা যখন দেখবো যে নাম্বার ভ্যালু নিউমেরিক্যাল ভ্যালু, তখন আমরা মোস্ট অফ দ্য কেসে হচ্ছে গড় ইউজ করব মোস্ট অফ দ্য কেসে। আর যখন দেখবো ক্যাটেগরিক্যাল ভ্যালু, যেমন হচ্ছে ক্যাবিন, এখানে ক্যাবিনের হচ্ছে 3টা ভ্যালু ছিল, যে হচ্ছে 3 ধরনের ক্যাবিন ছিল। আমরা যদি একটু দেখি, আহ, এখানে যে ক্যাবিনটা হচ্ছে এমবার্কটার ভ্যালু হচ্ছে এস দেখতে পাচ্ছেন, আর এখানে সি দেখতে পাচ্ছেন। সো এই এস সি এ আর কিউ এই 3 ধরনের ভ্যালু ছিল। সো এখানে আসলে এখানে আমরা আসলে গড় তো ডেফিনেটলি ইউজ করতে পারবো না। তার মানে আমরা এখানে কি ইউজ করতে পারি, আমরা এখানে প্রচুরকটা ইউজ করতে পারি, যে এই 3 ধরনের ভ্যারিয়েবল আমার ভ্যালুর মধ্যে কোনটা হচ্ছে প্রচুরক সেটা আমি ইউজ করতে পারি, রিপ্লেস করতে পারি। কারণ আসলে 600 মানে মাত্র 2 জনের মিসিং। তো এই 2 জন আমি অ্যাজিউম করে নিচ্ছি এই 2 জন হচ্ছে ম্যাক্সিমাম ক্লাসটাকেই রিপ্রেজেন্ট করে। সো এইভাবে আসলে আমরা কিন্তু খুব সহজেই, আর এটাকে আমি একদম ড্রপ করে দিলাম, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা আসলে খুবই সহজে একটা অ্যানালাইসিস করতে পারি, যে ফার্স্ট স্টেপ অ্যানালাইসিস করা, মিসিং ভ্যালুটাকে রিমুভ করা। তারপর একটা ইম্পর্টেন্ট বিষয় আমি যেটা নিয়ে কথা বলছিলাম, যে আমাদের হচ্ছে যে ডাটা টাইপ, এটা আমাদের ডেফিনেটলি চেক করতে হবে যে আসলে ডাটাগুলো কি। সো ইন্ট অবজেক্ট এগুলো হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি ইন্টিজার আছে, ফ্লোট আছে, আবার ডেট টাইম আছে, আবার অবজেক্ট আছে। সো আমাকে এখানে কি করতে হবে, সো ডাটা যদি কোনো অন্য ধরনের ডাটা থাকে সেগুলোকে কি করব, সেগুলোকে আমরা
নাম্বারস বা ইন্টিজারে কনভার্ট করতে পারি। যেমন এখানে হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল আছে, আমরা মেলকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ফিমেলকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এখানে আমরা চাইলে হচ্ছে মেলকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারতাম, ফিমেলকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারতাম, কোনো যায় আসে না। সো আমরা এইভাবে কিন্তু আসলে আমার একটা ম্যাপ করতে হবে আমাদের যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে। আচ্ছা, সো এখানে আরো অনেক ধরনের অ্যানালাইসিস করা যায় যে আসলে কোন, আমরা যদি চিন্তা করি যে আসলে এখানে যে ফিচার্সগুলো আছে আমরা এখানে আরো অ্যানালাইসিস করতে পারি। যেমন হচ্ছে নামের টাইটেলগুলো দেখতে পারি, তারপরে হচ্ছে কয় ধরনের ক্লাস আছে। So এই ধরনের এই ধরনের অ্যানালাইসিসগুলো আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যানালাইসিসগুলো থাকে, আমরা কখনোই মিসিং ভ্যালু যুক্ত ডাটাতে হচ্ছে মডেল ট্রেন করব না, আমাদের মিসিং ভ্যালুগুলোকে ডেফিনেটলি ফিল করতে হবে। এটা একটা খুবই ভাইটাল একটা জিনিস। আচ্ছা, আচ্ছা, তারপরে আমরা এখানে খুব কিছু প্লটিং দেখবো যে আসলে কিভাবে প্লটিং করতে হয়। আহ, আমরা হচ্ছে ম্যাথ প্লট লিভ ইউজ করে বা হচ্ছে এসএনএস সিবনের যে লাইব্রেরিটা আছে সেটা ইউজ করে খুব সহজে আমরা একটা ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছি যে আমাদের যে 800 জনের ডাটা দেওয়া আছে এর মধ্যে হচ্ছে আহ, 500 প্লাস 500 প্লাস হচ্ছে সার্ভাইভ করে নাই, আর 300 জনের মতো সার্ভাইভ করতে পারছে। সো আমরা এই যে এই ধরনের যে অ্যানালাইসিসটা আছে এর মাধ্যমে খুব সহজে করতে পারি। আমরা এখানে জাস্ট যদি জেমিনিকে এখানে একটা আমরা এখানে কি এখানে ফুল জিনিসটা এখানে একটা নোটবুক আপলোড দিয়ে ফুল জিনিসটাও আমাকে করে দিবেন, যদি বলি যে এটার এই ডাটা সেটটা জাস্ট আপলোড করতে হবে, ডাটা সেটটা আপলোড করে বলতে হবে যে আমাকে বেসিক ইডি এর যে পাইপলাইনটা আছে সেটা রান করে দাও। সো অটোমেটিক সে হচ্ছে আমাদের যে ক্লিনিং থেকে শুরু করে তারপরে ডাটা টাইপ দেখবে, ডাটা টাইপ দেখে দেখবে মানে ট্রান্সফরমেশন সব কিছু করে দিবে। সো আগে মনে করেন যেই পাইপলাইনটা রেডি করতে আমার হচ্ছে 8-10 ঘন্টা লাগতো বা 7-8 ঘন্টা লাগতো, কিন্তু ডাটা অ্যানালাইসিস করে কিন্তু ডিফিকাল্ট একটা থিং, ডাটার স্ট্যাটিস্টিক্সের জ্ঞান লাগে। তারপরে হচ্ছে এই ধরনের ইনফরমেশনগুলো অনেক ইম্পর্টেন্ট। সো এখন কিন্তু আপনি চাইলেই কিন্তু এই জিনিসটা এর মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারতেছেন। তারপরে আমরা এখানে ম্যাট প্লট লিভ দিয়ে হচ্ছে আরও কিছু দেখতে পারি। যেমন হচ্ছে আমরা এখানে দেখলাম ডিস্ট্রিবিউশনটা, তারপরে আমরা হচ্ছে এজ ভার্সেস ফেয়ারের একটা হচ্ছে গ্রাফ বানাই দেখাইছি। এটা হচ্ছে সি এসি বন্ড দিয়ে একটা স্ক্যাটার প্লট বিল্ড করছি, যেখানে হচ্ছে এক্স 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 অক্ষ এক্স অক্ষ বরাবর আমাদের এজ আছে আর ওয়াই অক্ষ বরাবর আমাদের ফেয়ার আছে। সো এটার একটা আমি হচ্ছে এটা একটা কালার স্ক্যাটার প্লট বানাইছি, যেখানে হচ্ছে 0 হচ্ছে যারা হচ্ছে বা ব্লু কালার যেটা সেটা হচ্ছে সার্ভাইভ করে নেই, আর 1 হচ্ছে যেটা সার্ভাইভ করছে। সো এখান থেকে আমি আসলে বুঝতে পারি যে যারা হচ্ছে যাদের বয়স কম তারা ম্যাক্সিমামই সার্ভাইভ করছে, আমরা যদি দেখি এই রিজিয়নটা। হ্যাঁ, আবার যদি আমরা মিড রেঞ্জের দিকে যাই, সো দেখতে পাচ্ছি যে আমার আনসার্ভাইভডের মানে যারা সার্ভাইভ করে নাই তাদের সংখ্যাটা কিন্তু এখানে ঘনীভূত বেশি। ঠিক আছে, আবার আমাদের সবচেয়ে বয়স্ক যে মানুষ ছিল, প্যাসেঞ্জার ছিল, সে আবার বেঁচে গেছে। আবার এখানে ফেয়ারের বিষয়টা ইম্পর্টেন্ট যে যারা একটু বেশি ফেয়ার দিছে তারা আবার তারা ম্যাক্সিমাম বেঁচে গেছে, মানে এদের ফেয়ারটা যেমন এরা সবচেয়ে বেশি টাকা পে করছে। সো এইখানে আমরা এই ধরনের অ্যানালাইসিসগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের বোঝা, যে আমাদের মেশিন লার্নিং মডেলকে তো আমাদের যখন করবো যে ওয়েটগুলো ডিস্ট্রিবিউশন করবো, ফিচার ইঞ্জিনিয়ারিং করব, তখন আমরা আসলে বুঝতে পারবো যে এই কোন ফিচারটার ইম্প্যাক্ট বেশি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেয়ারের ইম্প্যাক্টটা ভালো, যে ফেয়ার হচ্ছে যখন অনেক বেশি সে তার হচ্ছে বাঁচার চান্স, সে একদম বাঁচছে। আমরা যত লোয়ার ফেয়ারের দিকে যাচ্ছি তখন দেখতেছি যে আসলে বাঁচার চান্সটা কমতেছে। সো এই ধরনের যে অ্যানালাইসিসগুলো আছে আমরা খুব সহজেই এই ইউজ বের করে ফেলতে পারি লাইব্রেরি ইউজ করে। আমাদের আরেকটা ভালো ভালো লাইব্রেরি আছে অটোভিজ। সো এটা মেইনলি হচ্ছে একদম ডিটেলড অ্যানালাইসিস দিবে, একদম যে কি কি ভ্যারিয়েবলস আছে, নাম্বার অফ নিউমেরিক্যাল কলামস। হ্যাঁ, খুব ডিটেলস হচ্ছে এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। এটা একটা একটা লাইব্রেরি আমরা যেটা হচ্ছে ইউজ করে থাকি। তো এখানে খুব ডিটেল ডিসকাশন, যেখানে কি কি শেপটা কত ডাটা সেটের, তারপরে হচ্ছে ভ্যারিয়েবলস কিগুলা কি কি আছে। সো আমাদের হচ্ছে ডিটেল অ্যানালাইসিস যেটা দরকার হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা বের করে ফেলতে পারি, যে আমাদের কি কি আছে, লিস্ট অফ ভ্যারিয়েবলস রিমুভড, এগুলো সব কিছু A to Z এখানে অ্যানালাইসিস করা যায়। তারপরে হচ্ছে ডাটার যে ডিস্ট্রিবিউশনটা আছে, ডাটা টাইপ, মিসিং ভ্যালু, ইউনিকনেস, ঠিক আছে, এগুলো সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে কয়টা আউটলেয়ার আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং, মানে আমি যদি লাইব্রেরি ছাড়া এই জিনিসটা বের করতে চাইতাম যে এজের মধ্যে কয়টা আউটলেয়ার আছে, তারপরে কয়টা ইয়া আছে। হ্যাঁ, সো এই জিনিসটা একটু ডিফিকাল্ট হতো মানে একটা মানে ম্যানুয়ালি করাটা। বাট আমাদের এই লাইব্রেরিটা অটোভিডস অটোভিডস খুবই পাওয়ারফুল একটা লাইব্রেরি, যে অটোমেটিক্যালি হচ্ছে যে আমাদেরকে বের করে দিচ্ছে যে কোন কি কি আউটলেয়ার আছে। সো এগুলোর উপর আমরা হয়তো ডিসিশন নিতে পারি চাইলে।
তেমন এখানে কিছু ডিসিশন দিয়ে দিছে যে এটা আউটলেয়ার কি কি ইস্যু আছে, হ্যাঁ। তো ইস্যুগুলো এখানে ওরা তুলে ধরছে। সো আমরা এগুলো দেখতে পারি। আর ইন্টারেক্টিভ, আমরা তো আগে যে প্লটটা দেখলাম সেটা তো ইন্টারেক্টিভ না, আমরা চাইলে কিন্তু ইন্টারেক্টিভ প্লটও বানাইতে পারি। যেমন এখানে আমি বুঝতে পারতেছি না এই পয়েন্টটা কত, বা এর এক্স্যাক্ট ভাড়াটা কত, বা এক্স্যাক্ট বয়সটা কত, এটা আমরা বুঝতে পারতেছি না। বাট আমরা কি করব, আমরা একটু ইন্টারেক্টিভ প্লটের দিকে যাব। ইন্টারেক্টিভ প্লট বানাইতে পারি আমরা। সেটা কি ইউজ করে, একটা লাইব্রেরি আছে প্লটলি। প্লটলি ইউজ করে আমরা খুব ইন্টারেক্টিভ চার্টস বানাইতে পারি। মানে আমাদের মেইনলি হচ্ছে প্রচুর চার্ট অ্যানালাইসিস করতে হবে, আমাদের প্রচুর ইডিএ পার্টটাতে বেশি টাইম দিতে হবে, যে আসলে কীভাবে অ্যানালাইসিসগুলো করতে হয়। যে আমাদের ইডিএর যে পার্টগুলো বলতেছি, আউটলায়ারগুলো ডিটেক্ট করতে হবে, কোরিলেশন দেখতে হবে, প্যাটার্নটা বুঝতে হবে। সো এটার জন্য আমাদের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট চার্টস বানাইতে হবে, চার্টসগুলো কম্পেয়ার করতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যেখানে দেখি আমরা এখানে কিন্তু কম্পেয়ার করতে পারছি এজটা কত, ফ্যাটো, এগুলো ইন্টারেক্টিভ প্লট। ঠিক আছে। এখানে আবার লেবেলিং আছে 0 থেকে 1। সো এখানে আসলে যদি আরও ফিচার্স থাকতো, যেমন 0 আরও মানে প্রাইম নিতে পাই, তারপরে একটু বেটার, এরকম যদি কিছু থাকতো সেটাও কিন্তু আমরা এখানে খুব সহজে উপস্থাপন করতে পারতাম। সো ইন্টারেক্টিভ চার্টগুলো অনেক ইন্টারেস্টিং। এটা অনেক সময় হচ্ছে আউটলায়ার ডিটেক্ট করতে খুবই ইজি। যেমন এখানে এটা একটা আউটলায়ার হইতে পারে, যেমন 80 বছরের একজনই ছিল। সো এটা একটা জিনিস হতে পারে। তো এই ধরনের জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে খুবই 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 হেল্প করে। তারপরে হচ্ছে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে হচ্ছে আমাদের যে ট্রি, এখানে প্লটগুলো আমরা চাইলেই হচ্ছে ট্রি বলে একটা প্লট আছে, এটা ডিফারেন্ট টাইপস অফ ফিচার্সের উপর ভিত্তি করে প্লটিংগুলো করে। সো এটা যদি আমরা একটু দেখি যে এখানে আসলে ডিফারেন্ট টাইপ অফ ফিচার্স বলতে হচ্ছে এখানে আহ, দুইটা ফিচারের উপর ভিত্তি করে হচ্ছে কি, আগে হচ্ছে স্ক্যাটার প্লট বানাইছে, তারপরে হচ্ছে পেয়ারও স্ক্যাটার প্লট বানাইছে, এটা হচ্ছে ফেয়ার আর সারভাইভডের এজের। সো আমরা যেই জিনিসগুলো ম্যানুয়ালি করতেছিলাম, যে আমরা যেখানে প্লটলি দিয়ে করলাম, হ্যাঁ। সো আমরা আসলে এই যে এই এই লাইব্রেরিটা ইউজ করে ট্রি ডট প্লট দিলে খুব ইজিলি আমরা হচ্ছে জিনিসগুলো করে ফেলতে পারি। তারপরে হচ্ছে ডাটার যে ডিস্ট্রিবিউশনগুলো আছে, ডেন্সিটি ডিস্ট্রিবিউশনগুলো, সেই ডিস্ট্রিবিউশনগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে যদি দেখি এই জায়গাটাতে আমাদের একটা ডেন্সিটি দেখতে পাচ্ছি, যে ডেন্সিটি কার্ভটা। আচ্ছা, তবে ফেয়ারের ডেন্সিটি কার্ভটা দেখতে পাচ্ছি আমরা। সো আবার হচ্ছে এখানে হচ্ছে আমরা এমবার্কটের, সো আমরা কিন্তু এই গ্রাফগুলো আলাদা করে বানাই নেই। আমরা কিন্তু এই গ্রাফগুলো আলাদা করে বানাই নেই। So আমাদের জানাও লাগবে না আসলে কোন ভ্যারিয়েবলের সাথে কোন ভ্যারিয়েবল, আমরা জাস্ট ফিচার্সগুলো বলে দিছি। এখানে জাস্ট বলে দিছি যে তোমার কাছে এই ফিচার্সগুলো আছে, এই ফিচার্সগুলোর উপর ভিত্তি করেই তোমাকে গ্রাফগুলো বানাইতে হবে। সো ও কিন্তু সেইভাবেই আমাদের জন্য গ্রাফগুলো বানাই ফেলছে। যেমন সেখানে কোন ফিচার্সের সাথে কোন ফিচার কম্পেয়ার করবে সে অটোমেটিক জানে। যেমন এমবার্কটের ডিস্ট্রিবিউশনটা বের করছে। সো এমবার্কটের মধ্যে কয়জন সার্ভাইভ করতে পারছে, কয়জন সার্ভাইভ করতে পারে না। আমরা যদি এখানে এই চার্টটা দেখি, এই চার্টটা দেখে আমরা বুঝতেছি যে আহ, যারা এস পয়েন্ট থেকে এমবার্ক হয়েছিল, এমবার্ক বলতে বোঝায় যে পয়েন্ট থেকে হচ্ছে জাহাজে উঠছিল, সেই পয়েন্টটা হচ্ছে এখানে এই এস পয়েন্ট থেকে উঠলে তার সার্ভাইভ করার চান্সটা বেশি, তুলনামূলক যদি আমরা কিউ আর সি এর সাথে চিন্তা করি। সো আমার মডেল কিন্তু এই ধরনের প্যাটার্নগুলো আসলে বের করে, যে আমাদের মডেলগুলো যে এই এস হলে হয়তো তার বাঁচার প্রবাবিলিটি বেশি হতে পারে। So এই ধরনের যে প্যাটার্নগুলো আছে, ডাটার যে প্যাটার্নগুলো আছে, সেই প্যাটার্নগুলো বের করাই কিন্তু আসলে আমাদের আমাদের হচ্ছে টাস্ক। আচ্ছা। সো আমরা এখানে আরো কিছু প্লট বানাইছি। এখানে হচ্ছে নর্মাল, এখানে হচ্ছে ক্লাসের ডিস্ট্রিবিউশন বানাইছি, যে ক্লাস অনুযায়ী ডিস্ট্রিবিউশন। তারপর হচ্ছে আরো কিছু ভ্যারিয়েবলস আছে, তারপরে ফ্রিকোয়েন্সি টেবিল বানাইছি। সো এগুলো অনেক ইম্পর্টেন্ট। বক্স প্লটটা ইউজ হয় কোথায়? বক্স প্লটটা ইউজ হয় হচ্ছে আউটলেয়ার বের করতে। সো আউটলেয়ারগুলো মানে এই রেঞ্জের বাইরে যদি কোনো ভ্যালু থাকে এদিকে অথবা এদিকে, ইন্টার কোয়ার্টার রেঞ্জ বলে একটা জিনিস আছে, ওইটার বাইরে যদি কোনো ভ্যালু থাকে সেটাকে আমরা আউটলেয়ার বলি। সো আমরা এখান থেকে খুব সহজে আউটলেয়ারগুলো ডিটেক্ট করতে পারবো। আর যেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে হিট ম্যাপ জেনারেশন করা। কোন ভ্যারিয়েবলটা বা কোন ফিচারটাকে হচ্ছে ইম্প্যাক্ট ফেলায়, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। যে এখানে হচ্ছে যেমন আমরা যদি দেখি যে সারভাইভ কোনটা, সারভাইভ হচ্ছে এটা। সো সারভাইভটাকে কোনটা কোনটা করতেছে, সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলাচ্ছে হচ্ছে এই যে জেন্ডারটা ইম্প্যাক্ট ফেলাচ্ছে সার্ভাইভটাকে। যেমন হচ্ছে আমরা এটাই খুব সহজে বুঝতে পারতেছি যে জেন্ডারটা ইম্প্যাক্ট ফেলানোর একটা রিজন আছে। যেমন হচ্ছে ফিমেলদের হচ্ছে হয়তো সার্ভাইভ করার প্রবাবিলিটিটা বেশি ছিল ফিমেলদের, কারণ হচ্ছে ফিমেলদেরকে আগে ডেফিনেটলি নামতে দেওয়া হয়েছে। সো ফিমেলদের সার্ভাইভ করার ইয়াটা বেশি ছিল। আবার আমি যে আরেকটু চিন্তা করি, আরেকটু দেখি অন্য একটা ভ্যারিয়েবলের সাথে,
যেমন হচ্ছে এখানে 0.26, এটা ফেয়ার। তার মানে যারা বেশি ভাড়া দিছে তাদের বাঁচার চান্স কিন্তু বেশি ছিল। সো এই ধরনের যে অ্যানালাইসিসগুলো আছে, আমরা কিন্তু আসলে হিট ম্যাপ বা কোরিলেশন এগুলো আমরা হয়তো কোড দিয়ে করতে পারি, বাট আমরা জাস্ট হচ্ছে ট্রি ডট প্লট দিয়ে ফিচার্সগুলো বলে দিছি, বলে দিলেই হচ্ছে আমাদের পুরো জিনিসটা করে দিছে। সো এটাই হচ্ছে এটার সৌন্দর্য, যে আসলে এই জিনিসটা এত সহজে করতে পারছি আমরা। তো আমরা যদি একটু দেখি, আপনাদের কি কি ধরনের আপনাদের কি টাইটানিক প্রবলেমটা করানো হয়েছে আগে? আহ, জি ভাই, হ্যালো। দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, তখন কি এই ধরনের অ্যানালাইসিস গুলো কিভাবে অ্যানালাইসিস করছিল ভাইয়া? মানে বিস্তারিত আলোচনা করা হয়েছিল এগুলো নিয়ে? মেইনলি এই ডাটাবেসটা ইউজ করে আসলে মেশিন লার্নিং এর আমাদের কোন অ্যালগোরিদমটা করাইছিল ঠিক এই মুহূর্তে এক্সাক্ট মনে আসছে না, বাট এই ডাটা সেটটা ইউজ করে আর কি বিভিন্ন ধরনের আচ্ছা আচ্ছা, অ্যানালাইসিস দেখছি। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ইডিএ ডাটা সেট। ওইভাবে দেখানো হয় নাই, তবে হ্যাঁ অ্যানালাইসিস মেশিন হ্যাঁ লার্নিংটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ইডিএর পার্টটাই দেখাতে চাচ্ছিলাম আসলে। তো ইডিএটা মানে এখান থেকে কিন্তু আপনার ডাটা দেখে আসলে বুঝতে পারতেছেন যে আসলে কোন ভ্যারিয়েবলটা বেশি ইম্প্যাক্টফুল। সো আমরা কিন্তু যখন যখন আমরা ডাটাটা প্রিপেয়ার করব, তখন আমরা কিন্তু চাইলে আমরা কিন্তু ওইভাবে কিন্তু কিছু ডিসিশনস নিতে পারি যে আমাদের ডাটা প্রিপারেশনের সময়। যেমন আমরা এখানে মিন দ্বারা রিপ্লেস করছি, যেমন মনে করেন আমরা এজটাকে কিন্তু মিন দ্বারা রিপ্লেস করছি, বাট আমরা চাইলে মিন দ্বারা রিপ্লেস না করে হয়তো এজগুলোকে করতে পারতাম যে ক্লাস অনুযায়ী মনে করেন এইচ মানে 177 জনের তো আমরা হচ্ছে মিন দ্বারা রিপ্লেস করছি, আমরা এইভাবে না করে আমরা হয়তো করতে পারতাম যে পিক মনে করেন ক্লাস এতে ছিল 100 জন, ওই 100 জনের মিনকে আমরা রিপ্লেস করতে পারতাম ওইটাতে। আবার ক্লাস বি এর যারা থাকতো ওই ক্লাস বি এর মিন দ্বারা ওদের ওই ক্লাস বি এর মানুষের মিনটা রিপ্লেস করতে পারতাম। সো এখানে আসলে অনেক ডিসিশন নেওয়া যায় আসলে। অলওয়েজ যে আমরা হচ্ছে জেনারেল মিন দিয়ে রিপ্লেস করে দিব সেরকম কিন্তু না, আমরা হয়তো আরও গ্র্যানুলার চিন্তা করতে পারি যে আমার যেহেতু ক্লাসটার ইম্প্যাক্ট আছে, তো আমি ক্লাস ওয়াইজ হয়তো মিন ওয়াইজ হচ্ছে ডাটাগুলো পপুলেট করতে পারি। আবার আবার হইতে পারে যেমন যেমন হচ্ছে আমি যদি হচ্ছে দুইজনের যে এমবার্ক ছিল ওই দুইজনের ক্ষেত্রে আমি দেখতে পারি ওই দুইজনের ভাড়া রেঞ্জটা দেখতে পারি, ওইটার উপর ভিত্তি করে আমি হয়তো এমবার্কটা হয়তো একটা ভ্যালু বসাইতে পারি। যেমন হচ্ছে এস এস পয়েন্ট থেকে হয়তো এমবার্ক করলে হয়তো ভাড়াটা বেশি, আমি হচ্ছে হয়তো এইভাবে একটা ডিসিশন নিতে পারি। ঠিক আছে? সো এই যে অ্যানালাইসিসগুলো এগুলাই কিন্তু আপনার মডেলটাকে আসলে আপনাকে ডিফারেন্ট করে দিবে, কারণ আসলে সবাই জানে যে কোন মডেলটা ইউজ করতে হবে, কোন মডেলটা লজিস্টিক রিগ্রেশন বা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন বা কে মিন, সবাই জানে আসলে এই মডেলগুলো অ্যাভেলেবল। বাট আমার ডাটাটা যে প্রিপেয়ার করা, ডাটার যে পাইপলাইনটা বিল্ড করা, সেটাই কিন্তু হচ্ছে আমার 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 কাছে বেশি ইন্টারেস্টিং লাগে। আর আমি বিলিভ করি যে আমরা যখন ইন্ডাস্ট্রিতে আমাকে একটা প্রবলেম দেওয়া হয়, সো আমি কিন্তু সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করি হচ্ছে ডাটার অ্যানালাইসিসটা বুঝতে। আর এই ক্ষেত্রে আমি এই জেমিনিকে ইউজ করি বা হচ্ছে একটা এআই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আপনি যদি পুরো ওকে একটা নোটবুক দিয়ে বলেন বা একটা ডাটা সেট দিয়ে বলেন তুমি এই বেসিক কিছু খুব খুব বেসিক একটা প্রম্পটিং করতে পারেন যে আমাকে এখান থেকে ডাটার প্যাটার্নটা বের করার জন্য যে ইডিএ গুলো প্রয়োজন, মিসিং ভ্যালু থেকে শুরু করে যে প্রসেসগুলো প্রয়োজন সেই স্টেপসগুলো করে দাও বা প্লটগুলো বানাই দাও। সো সে কি করবে, সে ভ্যারিয়েবলসগুলো পড়ে সে অটোমেটিক বুঝবে যে আসলে কোন ভ্যারিয়েবলের সাথে কোন ভ্যারিয়েবলের প্লট করা উচিত। সো এই জিনিসটা আগে আমাদের যেমন অনেক সময় লাগতো, এআই এর কারণে আসলে অনেক ফাস্টার হয়ে গেছে এই জিনিসটা, এটাই অনেক ইন্টারেস্টিং। তারপরে এখানে আমরা কিছু কাজ করতেছি অ্যাভারেজ এজ বাই, এখানে আমরা এজ অনুযায়ী সিবলিংসদের এখানে এসআইবিএসপি, এটা হচ্ছে সিবলিংস কাউন্ট। তো অ্যাভারেজ মানে এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আরও কিছু ভ্যারিয়েবলস আছে, যেমন হচ্ছে প্যারেন্টের এজ এজ অনুযায়ী প্যারেন্টের কাউন্ট। হ্যাঁ, তো এখানে আরও কিছু আছে এরকম। আচ্ছা। ভাই আপনার এই নোটবুকের সবগুলো করে কি জেমিনিতে জেনারেট করে না? হ্যাঁ জি জি, সবগুলা জেমিনিতে জেনারেট করা, আমি একটা লাইনও লিখি নাই। আমি ওকে আসলে ওকে। আমি চাইছিলাম যে হচ্ছে ফুললি এআই দিয়ে করা, কারণ আমি যদি করতাম নিজে থেকে তাহলে আসলে সেটা তো আসলে এআই দিয়ে অ্যানালাইসিস হলো না। তো আজকে আমাদের লক্ষ্যটাই ছিল যে এআই দিয়ে কিভাবে করে এই জিনিসটা তুলে ধরা। হ্যাঁ ঠিক আছে ঠিক। হ্যাঁ, সো আমরা কিন্তু এখানে আমি কিন্তু একটা লাইনও তুলে ধরি লিখিনি। সো এখানে এখানে যে ট্রিটা দেখতে পাচ্ছেন, সো এখানে এই ট্রিটা যে বানাইতে হবে এটাও জেমিনি ডিসাইড করছে। ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসিশন ট্রি, আমরা এখানে ডিসিশন ট্রি মডেলটা ইউজ করছি। তো ডিসিশন ট্রিগুলো কিন্তু এরকমই হয়। ডিসিশন ট্রি নিয়ে কি আলোচনা করা হয়েছে বিস্তারিত? হ্যাঁ হয়েছে ভাই।
আচ্ছা, সো ডিসিশন ট্রি কিন্তু কি করে যে ততক্ষণ পর্যন্ত ভাঙতে থাকে যতক্ষণ পর্যন্ত এনট্রপি এনট্রপি হচ্ছে কমাইতে না পারে। সো আমরা কি করি, যেমন এখানে আমার হচ্ছে এখানে এখনো আমার সব মনে করেন অবিশুদ্ধ আছে নোটগুলা। সো আমরা এগুলোকে ভাঙি। সো এদিকে গেলাম, ট্রুতে গেলাম। সো এখানে ভাঙতে 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 আমরা নিচের নোটগুলা কিন্তু আমার রেজাল্ট ডিটারমাইন করে দেয়। নিচের নোটগুলা, যেমন এটা কি সার্ভাইভ নাকি আনসার্ভাইভড, এই জিনিস ডিসিশনগুলা। আসলে ডিসিশন ট্রি খুবই সিম্পল একটা অ্যালগোরিদম। এটা নিয়ে আমরা খুব ইজিলি অ্যানালাইসিস করতে পারি যে আসলে এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া লেখা আছে যে এটার উপর ভিত্তি করা হয়তো এদিকে যাবে না অথবা এদিকে যেতে হবে। লাস্টে গিয়ে আমরা আসলে লাস্ট নোডিকে আসলে বুঝবো যে আমার আমার যে ইয়াটা আছে সে কি সার্ভাইভ করতে পারবে কিনা। সো এই ফুল যে একটা পাইপলাইন দেখতে পাচ্ছি আমরা, এই ভিজুয়ালাইজেশনগুলো এগুলো আমরা খুব সহজে করে ফেলতে পারি। আমি প্রিফার করি জেমিনি, আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনারা চ্যাট জিপিটিও ইউজ করতে পারেন, বাট চ্যাট জিপিটির একটা সমস্যা হচ্ছে ও হচ্ছে কিছু কয়েকটা অ্যানালাইসিস করার পর সে আর অ্যানালাইসিস করতে চায় না। ঠিক আছে, বাট জেমিনিতে আমি ইস্যুটা ফেস করি নাই। সো এটা ইউজ করতে পারেন। আবার গ্রক আছে, যে গ্রক হচ্ছে এলন মাস্কের যেটা টুইটারের, সেটা ইউজ করতে পারেন। ক্লড আছে। সো এই ধরনের যে বেসিক যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো করতে পারেন। আর আর হচ্ছে আমরা কথা বলতে চাই হচ্ছে কিভাবে হচ্ছে ডাটা এআই ডাটা সেটে ডাটা সায়েন্সে কি অ্যাড করে। সো ফার্স্ট অফ অল এআই যদি বলি খুব ওয়ান লাইনে, সো এআই হচ্ছে ফুল প্রসেসটাকে সিম্পলিফাই করে দেয়। যেমন আগে আগে কি হইতো, আমাকে যখন কিছু ডাটা দেওয়া হইতো বা আমরা যখন ডাটা নিয়ে কাজ করতাম, যে অ্যানালাইসিসগুলো খুব ডিটেলসে করতাম, এখন কি হয়, ডাটাটা দিলে আমি জাস্ট ডাটার কিছু স্ন্যাপশট পাঠাই ওকে। যে সাপোজ মনে করেন আমার যে 100টা 100টা বা 10টা কলাম দিলাম ওকে, 10টাই দিলেই ইনাফ। 10টা দিয়ে ও হচ্ছে ফার্স্টে অ্যানালাইসিস করা শুরু করে। আমি কিন্তু চাইলেই ফুল ডাটা সেটটা দিয়ে দিতে পারবো না, কারণ আমার মডেলের একটা কি ইয়া আছে, আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের একটা কনটেক্সট উইন্ডো বলে একটা বিষয় আছে। আমি চাইলেই কিন্তু ফুল ডাটা সেটটা দিতে পারবো না। আমি ওকে কিছু সাবসেট অফ ডাটা দিয়ে বলবো যে তুমি এইটা থেকে ডাটার প্যাটার্নটা বুঝো, মিসিং ভ্যালুগুলো কিভাবে ফিল করতে হয়, কি কি ডিস্ট্রিবিউশন আছে, ডাটা ডিস্ট্রিবিউশনটা দেখো, ডাটার মধ্যে ডুপ্লিকেশন আছে নাকি এটা দেখো, যে অ্যানালাইসিসগুলো আসে সেগুলো আমাকে বের করে দাও। এরপরে কিন্তু আপনি জানেন যে আসলে কোন মডেলটা ইউজ করতে হবে। মানে এটলিস্ট এই বেসিক ধারণাটা এতদিনে হয়ে গেছে, যেহেতু আপনার এসভিএম মডেল নিয়ে পড়াশোনা করছেন। আপনার হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, তারপর হচ্ছে ডিসিশন ট্রি নিয়ে কাজ করছেন, তারপরে কে মিনস নিয়ে কাজ করছেন। তো আপনারা অলরেডি জানেন যে আসলে কোন অ্যালগোরিদমটা ইউজ করতে হবে। বাট এখানে বোঝার বিষয়টা হচ্ছে ডাটাটা আপনি মানে আপনার অ্যালগোরিদমে দিলেই কিন্তু ডাটাটা কাজ করবে না। আপনার ডাটাটাকে ওভাবে প্রসেস যদি না করতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা আসলে ভালো রেজাল্ট পাবো না। তো এই ডাটার যে প্রসেসের যে পাইপলাইনটা আছে সেটাকে কিভাবে স্মুথ করা যায় সেটাই আজকে আসলে আলোচনা করা হলো, যে স্টেপসগুলো নিতে পারি আমরা। আর ক্লিনিং অ্যান্ড ট্রান্সফরমেশনের কথাটা সেটা বলা হলো, যে আসলে আমি মনে করি যে ক্লিনিংটা খুবই ইম্পর্টেন্ট, বা ট্রান্সফর্ম করাটা। যে অনেক সময় হয় কি আমাদেরকে ফিচার ইঞ্জিনিয়ারিং করা লাগে, ডাটাটাকে ট্রান্সফর্ম করা লাগে। সো ফিচার ইঞ্জিনিয়ারিংটা ইম্পর্টেন্ট। যেমন মনে করেন এখানে আমরা যে কথা বলতেছিলাম, এখানে 10-12টা ফিচার্স ছিল যে এই ডাটা সেটে। সো এখানে একটা খুব ইন্টারেস্টিং ফিচার্স যদি আমি বলি, যে এখানে এই যে প্যাসেঞ্জারের নাম থেকে কিন্তু তাদের টাইটেল এক্সট্র্যাক্ট করা যায়। যেমন এটা তো হচ্ছে একটা সার্ভাইভালের একটা ডাটা সেট, হ্যাঁ। সো ওই ওই একই জাহাজে মনে করেন বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল, তো তাদের নামের তো অনেক পদবি থাকে, যেমন ক্যাপ্টেন, তারপর হচ্ছে লয়ার, বিভিন্ন এই ধরনের অনেক অনেক পদবি থাকে। সো এই পদবিগুলো কিন্তু ইম্প্যাক্ট ফালায়, কারণ হচ্ছে হয়তো পদবি অনুযায়ী অনেকে সুবিধা পাইছে, হইতেই পারে। সো এই ক্ষেত্রে এই যে এই ফিচারটা এই নাম থেকে বের করতে হবে, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। হয়তো আপনি হয়তো বুঝতেছেন না, বাট আপনি যদি আপনার মডেলকে বলেন যে তুমি জাস্ট হচ্ছে বেসিক ফিচার্সেই সীমাবদ্ধ থাকবা না, তুমি ফিচার ইঞ্জিনিয়ারিং করবা, যেই ফিচারটা ইম্প্যাক্ট ফালাইতে পারে সেই ইঞ্জিনিয়ারিংটা করবা, আর আমাকে ওটার প্রুফ দিবা যেটা আসলেই আসলে ইম্প্যাক্ট ফালায়। সেটার প্রুফ সে কিভাবে দিবে, সে একটা ভিজুয়ালাইজেশন বানাই দিবে যে হ্যাঁ, যে আপনার ডাটাটা ডিস্ট্রিবিউশন থেকে দেখা দিবে যে হ্যাঁ এই দুইটা ফিচার্স, এই দুইটা ফিচার্সের ইঞ্জিনিয়ারিং করে আমি যে ফিচারটা পাইছি সেটার ইম্প্যাক্টটা কেমন ডাটা সেটে। সো এই ধরনের যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো আমাদের এআই এর মাধ্যমে খুব সহজে আমরা অ্যানালাইসিস করতে পারি। তারপর ভিজুয়ালাইজ করা, যে আমাদের ডাটার যে প্যাটার্নগুলো আছে সেগুলো ভিজুয়ালাইজ করতে পারতেছি। যেমন হচ্ছে এই কাউন্টগুলা, তারপরে হচ্ছে এই ডিস্ট্রিবিউশনগুলা কিরকম হচ্ছে, ফেয়ারের বেশি হলে কিরকম, ফেয়ার কম হলে কিরকম বাঁচার চান্স। সো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কেমন আমি একটা হয়তো একটা এজ কেসির একটা ইফেলসও রেখে দিতে পারি, আমার মডেল সবসময় আমার মডেলে নাও যায়। মানে এমন অ্যানালাইসিস করলাম যে আমি বুঝলাম যে ডাটাটাতে আসলে মেশিন লার্নিং লাগে না, হয়তো হইতে পারে। অনেক সময় হয় কি আপনি ডাটার একটা অ্যানালাইসিস করে বুঝতে পারছেন যে এখানে আসলে মেশিন লার্নিং করার কিছু দরকার নাই। আমি কিছু ইফেলস রুল লিখবো, আমি কিছু রুলস লিখবো, ক্রাইটেরিয়া রেখে দিব, সেটার ভিত্তিতে হয়তো আমার
অ্যান্সার পাই যাবো। সেক্ষেত্রে সুবিধাটা কি? সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার কোনো রিসোর্স লাগতেছে না, মডেলটা ট্রেনিং করতে হচ্ছে না। আপনি আপনি কিছু হয়তো কিছু যেটা ট্রেডিশনাল কিছু ইফেলস লিখে আপনি হয়তো সলভ করে ফেলছেন। সো এই জিনিসগুলো আসলে অ্যানালাইসিস মাধ্যমে বুঝতে পারবেন। হ্যাঁ, অনেক প্রবলেমই থাকে আসলে যেখানে আসলে মেশিন লার্নিং ইউজ করা উচিত না। মনে করেন যে আমার কাছে অনেক প্রবলেম আসে যে ভাবে যে হয়তো এটা মেশিন লার্নিং দিয়ে সলভ করতে হবে, বাট আমি হয়তো অনেক অ্যানালাইসিস করে দেখি যে না, আসলে মেশিন লার্নিং ইউজ করলে এখানে সময়টা আমার অপচয় হবে, আমার রিসোর্স অপচয় হবে। তো এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট যে আমার আসলে মেশিন লার্নিংয়ের দিকে যাওয়া লাগবে কি না। ঠিক আছে, সো এই অ্যানালাইসিসগুলো আমাকে কিন্তু সেই ডিসিশনগুলো মেক করতে সহযোগিতা করবে। আচ্ছা, তারপরে আসলে অনেক টুলস আছে, এআই টুলস আছে অটোমেশন করার। আমরা এআই এজেন্ট বলে একটা জিনিস আছে। সো আমরা আসলে এজেন্টিক এখন লাইফ ওয়ার্ল্ডে আসি আসলে, যে এজেন্ট ইউজ করে আসলে দেখবেন যে চ্যাট জিপিটির কিন্তু অনেক টুলস আছে। যেমন হচ্ছে ওয়েব সার্চ একটা টুল, তারপরে হচ্ছে ডিপ সার্চ বলে একটা টুল আছে। সো এই টুলগুলো ইউজ করে কিন্তু সে আরও ভালো অ্যানালাইসিস দিতে পারে। সো আপনি চাইলে আপনার একটা ডাটা অ্যানালাইসিসের জন্য একটা এজেন্টই বানিয়ে ফেলতে পারেন, যে হচ্ছে এই বেসিক রুলসগুলো জানে, যে আমার হচ্ছে মানে এই জিনিসটা এই জন্যই বলা যে আসলে মনে করেন আপনার যদি একটা নিজস্ব একটা আপনার ডাটার প্যাটার্নের উপর ভিত্তি করে আপনার যদি একটা এজেন্টই থাকে, সে অটোমেটিক্যালি হচ্ছে ওই টুলগুলো ইউজ করে সে হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করে দিবে। টুলগুলো কি হতে পারে? টুলগুলো হইতে পারে যে ম্যাথ প্লট লিব এক্সপার্ট একটা টুল হতে পারে, তারপরে সাইকিট লার্ন এক্সপার্ট একটা টুল হতে পারে, একটা টুল হতে পারে ইডি এক্সপার্ট। সো এই ধরনের আমরা কিন্তু চিন্তা করতে পারি, মানে চিন্তা করতে হবে আসলে, কারণ আপনি যদি ফাস্টার কাজ করতে চান তখন কিন্তু আপনাকে এআই ড্রিভেন কাজ করতে হবে। আমরা কিন্তু এখন আসলে ম্যানুয়ালি কাজ করে আসলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবো না। আমাদের আসলে যত এআই টুলসগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। বাট একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন যে আমি এটা বিলিভ করি যে কেপাবিলিটিস ওভার টুলস। আমরা কিন্তু কেপাবিলিটি বিল্ড করবো, আমরা কিন্তু টুলে ডিপেন্ডেন্ট হব না। কারণ হচ্ছে আপনি মনে করেন একটা টুলে খুব খুব ভালো আয়ত্তে আনছেন, হ্যাঁ, বাট কিছুদিন পরে হবে কি সেই টুলটা মার্কেট থেকে আউট হয়ে যাবে। তো আপনার যদি কেপাবিলিটি থাকে নতুন একটা জিনিস শিখার, যেমন আমরা এখন এআই নিয়ে কথা বলতেছি। সো আমার যদি মনে করেন কিছুদিন পর আরেকটা নতুন এআই আসে বা এআই আরও অ্যাডভান্স ফর্ম আসে, আমার যদি সেটা ইউজ করার ক্যাপাবিলিটি না থাকে, তাহলে কিন্তু আমি আসলে এখন যে টুলটা আছে সেটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। হয়তো এখন আমরা জেমিনিতে করতেছি, ফিউচারে হয়তো আরও ফাস্টার কিছু আসবে। সো আমাদের অলওয়েজ এটা বিলিভ রাখতে হবে যে কেপাবিলিটিস ওভার টুল, কীভাবে আমাদের কেপাবিলিটি বিল্ড করে আমরা আসলে কাজগুলো করতে পারি। সো আজকে আমাদের সেশনটা একটু এরকমই ছিল। আমরা নেক্সট সেশনে হচ্ছে কিছু একটা বানানোর ট্রাই করব। আজকে এটাই ছিল। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন এই বিস্তারিত এটা নিয়ে। ভাই আপনি কি প্রম্পট লিখছিলেন এটার জন্য? লেখা আছে আপনার কাছে? না থাকলে সমস্যা নেই, জানার জন্য। না, আমি তো ওটা ইয়া করে ফেলছি। আচ্ছা, আমি দিয়ে দিব না নেক্সট ক্লাসে, বা আমি ওই রিসোর্সে ওটা অ্যাড করে দিব না প্রম্পটটা। ওকে, থ্যাংক আচ্ছা আচ্ছা। সো আমরা প্রম্পট নিয়ে যেহেতু কথা বলেন, আমরা সবাই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাকে খুব এসেনশিয়াল একটা স্কিল হিসাবে দেখি। আসলে এখন যেমন হচ্ছে মানে কমিউনিকেশন স্কিলটা যেমন ইম্পর্টেন্ট, একটা মানুষের কথা বলাটা যতটা ইম্পর্টেন্ট, আমরা যারা এআই ডাটা সায়েন্স এমএল নিয়ে কাজ করি তাদের জন্য ডেফিনেটলি, বাট যেই ফিল্ডেই থাকেন না কেন, মানে এইসব এআই মেশিনের সাথে কথা বলাটা ইম্পর্টেন্ট। কারণ আপনি চাবেন যে যতটা কম কম টোকেন ইউজ করে, এখানে একটা টোকেনের একটা কস্ট থাকে, সো ডেফিনেটলি আপনি চাবেন যে যতটা কম খরচে আপনি আপনার টাস্কটা করে নিতে পারেন। সো এই চিন্তাগুলো করতে হবে আস্তে আস্তে। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাকে আপনারা দেখতে পারেন। এটা নিয়ে কি কোনো আলোচনা করা হয়েছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিটেলস কিভাবে প্রম্পটিং করতে হয়? না ভাই, এরকম তো কিছু আমাদের দেখা যায়। আচ্ছা, সো আমরা আমরা হয়তো নেক্সট ক্লাসে এটা একটু অ্যাড করলে মনে হয় ভালো হয়, কি বলেন? So আমরা এটা নিয়ে একটু কথা বলতে পারি আসলে কিভাবে আসলে প্রম্পটিং করতে হয়। সো আমরা এটা নিয়ে কথা বলতে পারি। আচ্ছা, আর কোনো কোশ্চেন কারোর? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি তাহলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।